আসসালামু আলাইকুম। অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎ করে তারেক রহমান সরকার গিয়ে চীন সরকারের সঙ্গে মায়ানমার বাংলাদেশ চীন করিডর স্থাপনের বিষয়ে যে কথা পাকাপাকি করে এসেছে, সেটাতে গুরুতর আপত্তি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন এতে চরম ক্ষেপেছে এবং সেই ক্ষিপ্ত হয়েই বাংলাদেশ যে মূলত তাদেরই রাজত্ব সেটা প্রমাণ করতেই, সে বার্তা দিতেই সম্ভবত ব্রেন ক্রিস্টেনসেন এ দফায় ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের ভেন্যু হিসেবে বাংলাদেশ সরকারের অনুমতি কিংবা না অনুমতি, বাংলাদেশের কোন রাজনৈতিক দল পক্ষ কে কি মনে করলো সেসবের তোয়াক্কা না করে এই উদযাপনটিকে জাতীয় সংসদ ভবনে নিয়ে গেছেন। বাংলাদেশ সরকার যে কতটা চিড়েচ্যাপ্টা অবস্থায় আছে বড় বড় শক্তিধর দেশগুলোর নানাবিধ চাপে, তার একটা প্রমাণ হিসেবে হাজির হয়েছে বাংলাদেশের সংসদ ভবনের সামনে এক নজিরবিহীন উদযাপন। মানে গত ২০২৪-এর ৫ই আগস্টের বিরাট পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে বিভিন্ন পরাশক্তিগুলোর সম্পর্ক, অতি ঘনিষ্ঠতা কিংবা অতি বৈরিতা এমন পর্যায়ে গিয়েছে যে কখন কি ঘটছে, কেন ঘটছে এবং কিভাবে এই একটি ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশ এসব চাপ সামাল দেবে তা বলা ক্রমেই মুশকিল হয়ে পড়ছে। এবং কোন পক্ষ যে কোন পক্ষকে খুশি করতে কাজ করছে এবং কোন পক্ষ যে সত্যিকার অর্থে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম নীতিতে কাজ করছে, সেটাও খুবই একটা সন্দেহের কেন্দ্রে চলে এসেছে। একেবারে নজিরবিহীনভাবে বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মানে কোনো দেশের স্বাধীনতা দিবস বাংলাদেশের সংসদের দক্ষিণ প্লাজায় পালিত হচ্ছে, বাংলাদেশের সংসদ ভবনের ছবিকে পেছনে রেখে সামনে মার্কিন পতাকা পথ করে উঠছে, সেটা একরকমের একটা অবিশ্বাস্য দৃশ্য হিসেবে বাংলাদেশের পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে, টেলিভিশনে দেখেছেন বাংলাদেশের জনগণ। এ বিষয়ে কোনো মানসিক প্রস্তুতি ছিল না যে এ দৃশ্য দেখতে হবে, যে বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই সিঁড়িগুলোর ওপর মঞ্চ বেঁধে সেখানে দাপড়ে বেড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভবত এমন একটা বার্তা এ সময়ে না দিয়ে কোনো উপায় ছিল না, কারণ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে যাওয়ার সাহস করার পর থেকেই ভীষণ ক্ষেপে আছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগের দিন, ছুটির দিন শনিবারে উপস্থিত হয়েই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়ে এসেছিলেন যে দীর্ঘমেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করলেই কেবল পস্তাতে হবে না। মানে অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠতা বা সমর্থন বা যোগাযোগ, ঘনিষ্ঠ যোগাযোগ কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করবে না, তখনই সেটা পরিষ্কার করে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তারেক রহমানের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া না পাওয়ার আরেকটা হিসাব আছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, সেখানে সালাউদ্দিন আহমেদ গেলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গেলেন, ডেপুটি স্পিকার কায়সার কামাল, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যে একই রকম ভাবে জামায়াতের আমির শফিকুর রহমানের মতো আমন্ত্রণ পেলেন না, কিংবা যেতে পারলেন না, কিংবা গেলেন না, তাতে প্রশ্নও আসে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করে নাই, প্রধানমন্ত্রী যান নাই। মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর এখনো ভিসা নিষেধাজ্ঞা বহাল আছে, যেহেতু তিনি সন্ত্রাসবাদ এবং দুর্নীতির লালন পালনকারী হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পরামর্শেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত হয়েছিলেন সেই ২০০৭ সালের ১/১১ সময়ে, কাজেই সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তার একটা জাতীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ জানাতে পারলেন না। সেটা ঘটেছে কিনা এ প্রশ্ন ওই উদযাপন অনুষ্ঠানের দিকে তাকালে চোখে পড়ে। বাংলাদেশ কেমন একটা চিরাচ্যাপ্টা অবস্থায় আছে ভাবেন। মার্কিন যুক্তরাষ্ট্র মহাখাপ্পা সেসব দেশের ওপরেও, যেসব দেশ ইরানে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র টার্গেট করে হত্যা করেছে, সেই খামেনির স্মরণ সভায় যেসব দেশ তাদের প্রতিনিধি পাঠিয়ে অংশ নিয়েছে, তাদের ওপর মহাখাপ্পা হয়ে আছে মার্কিন
মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ডেপুটি স্পিকার কায়সার কামাল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, তখন স্পিকার হাফিজ উদ্দিন গিয়েছেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে ইরানে খামেনির শোক সভায়। আবার ইরান কি বাংলাদেশের উপর খুশি? ইরান পুরো যুদ্ধের সময়টায় বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রাকে হরমুজ প্রণালী পার হতে দেয় নাই, কারণ তারেক রহমান সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতার কারণে খামেনিকে মার্কিন যুক্তরাষ্ট্র হত্যার পর একটা আনুষ্ঠানিক শোক বার্তা পর্যন্ত প্রকাশ করে নাই বা কোনো নিন্দাবাদ জ্ঞাপন করে নাই। ইরানও বলে রেখেছে তারাও সেসব কোনো দেশকে ভুলবে না যারা ওই সময়ে তাদের পাশে দাঁড়ায় নাই। কাজেই তারেক রহমান সরকারের অনেক কিছু গুলিয়ে পেঁচিয়ে যাচ্ছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ভিসা সমস্যার কোনো সমাধান হচ্ছে না, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রকে সব দিয়ে দেওয়া হয়েছে বাণিজ্য চুক্তির মাধ্যমে সেই ইউনূস আমলে, এবং সেই বাণিজ্য চুক্তি তারা একেবারে অক্ষরে অক্ষরে পালন করবেন এ কথা দিয়ে ক্ষমতায় এসেছেন তারেক রহমান। খলিলুর রহমানকে তার পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে, কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র আবার বলছে যে তারা নাকি পাল্টা আরো কর আরোপ করবে। বাংলাদেশে জোরপূর্বক শ্রম নেওয়া হয় এবং বাংলাদেশে এই শ্রম আইন লঙ্ঘিত হচ্ছে। জোরপূর্বক শ্রমের অভিযোগে বাংলাদেশের উপর আরো কড়া কর প্রয়োগের একটা হুমকি দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তারা আবার কিছুতেই চীনের সঙ্গে বন্ধুত্ব করতে দিতে রাজি নয়। কিন্তু তারেক রহমান একটা বার্তা দিতে, মার্কিন যুক্তরাষ্ট্র যাতে তার ভিসা সমস্যার সমাধান করে, ভারত যাতে তাকে গুরুত্বের সঙ্গে মান্য করে, সেই সব মিলিয়ে তিনি চীন গিয়ে উপস্থিত হয়েছেন বটে, এবং চীনে তার সঙ্গে শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত এবং তারেক রহমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বৈঠকটিও হয়েছে, যেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কিন্তু এখন চীনের রাষ্ট্রদূত 4 দিন আগে বাংলাদেশে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে চোখ গরম করে সরাসরি, সকলেই বুঝতে পারছেন এই বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, সরাসরি বলে দিয়েছেন বাংলাদেশের বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ চীন পছন্দ করে না। মানে চীন ভুলতেই বসেছে যে তারাও বাংলাদেশের জন্য বিদেশ বটে, কিন্তু চীন বলছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না। কারণ চীনের শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের সঙ্গে তাদের অতি ঘনিষ্ঠতাও যে কারণে একেবারে তিক্ততায় পর্যবসিত হয়েছিল 2024-এর জুনে শেখ হাসিনা সফরের সময়। এই দফায়ও তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে তিস্তা প্রকল্প বিষয়ে কোনো কথা দিয়ে আসতে পারেন নাই চীনকে। কাজেই চীন একদিকে যেমন এই নিয়ে বিরক্ত বিব্রত যে কেন এখন পর্যন্ত তিস্তা প্রকল্পের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না বাংলাদেশ, অন্যদিকে এই সময়টায় যখন প্রায় মার্কিন যুক্তরাষ্ট্র এতটা প্রভাব বিস্তার করে ফেলেছে বাংলাদেশে, নানা রকম ঘাঁটি তৈরির কথা হচ্ছে বঙ্গোপসাগর সহ বিভিন্ন জায়গায়, তখন চীন তিস্তা প্রকল্পের চেয়েও যাতে বেশি গুরুত্ব দিয়েছে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে, এবং যেই বিষয়টি নিয়েই শি জিনপিং এর সঙ্গে বৈঠকে আলাপ হয়েছে, যখন তিস্তা নিয়ে কোনো আনুষ্ঠানিক আলাপ হয় নাই, সেটা হচ্ছে বাংলাদেশ মায়ানমার চীনের মধ্যে একটা আনুষ্ঠানিক করিডর বা একটা সংযোগ রাস্তা স্থাপনের ব্যাপারে, সেটা তৈরি করার বিষয়ে। বাংলাদেশ মায়ানমার চীন এই সংযোগ করিডরটা তৈরি হয়ে গেলে সেটা নিয়েও ব্যাপক শঙ্কিত মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এমন প্রভাব বলয় বিস্তার করে ফেলেছে বলে ভেবেছে ইউনূস আমলে, এবং সেসব শর্ত মানিয়েই তারেক রহমানকে ক্ষমতায় এনেছে যে তারাই বাংলাদেশে মূলত সামরিক প্রভাব বিস্তারী সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠবে, বঙ্গোপসাগর সহ বিভিন্ন স্পর্শকাতর জায়গায় তাদের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে, এবং যে বিষয়ে খলিলুর রহমানের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে একরকম কথাবার্তা পাকা হয়ে গেছে দুটো সামরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়েও, তখন হঠাৎ করে তারেক রহমান সরকার গিয়ে চীন সরকারের সঙ্গে মায়ানমার বাংলাদেশ চীন করিডর স্থাপনের বিষয়ে যে কথা পাকাপাকি করে এসেছে, সেটাতে গুরুতর আপত্তি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন এতে চরম ক্ষেপেছে, এবং সেই ক্ষিপ্ত হয়েই বাংলাদেশ যে মূলত তাদেরই রাজত্ব সেটা প্রমাণ করতেই, সে বার্তা দিতেই সম্ভবত ব্রেন ক্রিস্টেনসেন
এ দফায় ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের ভেন্যু হিসেবে বাংলাদেশ সরকারের অনুমতি কিংবা না অনুমতি, বাংলাদেশের কোন রাজনৈতিক দল পক্ষ কে কি মনে করলো সেসবের তোয়াক্কা না করে এই উদযাপনটিকে জাতীয় সংসদ ভবনে নিয়ে গেছেন। আর দেখেন, একদিকে সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের তো যাওয়ার সুযোগ হয়েছে কিনা সেটাই বলা মুশকিল। এছাড়া সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীরা যেমন উপস্থিত ছিলেন সেখানে জামায়াতে ইসলামীর প্রধান নেতাও। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র দেখাতে চাইছে, যেমনটা খলিলুর রহমান বলেছেন সংবাদ মাধ্যমে, যে জামাত বিএনপি সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয়েছিল, কাজে এখন শুধুমাত্র ইউনূস সরকারকে এ বিষয়ে দোষী করা চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে সকল বাণিজ্যে বিবেচনায় সমরাস্ত্র থেকে বোয়িং বিমান থেকে সুই সবকিছু কেনার ক্ষেত্রে চীন নয় কিংবা অন্য কোনো দেশ নয়, বাংলাদেশকে যে মার্কিন যুক্তরাষ্ট্রকেই সবচেয়ে গুরুত্ব দিতে হবে সে বিষয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ঐক্য আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে কোনো জায়গায় যখন ইচ্ছা তার পতাকা উড়িয়ে দিতে পারে। চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন ঢাকায় এক সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার যখন বলেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ চীন মেনে নেবে না এবং তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন তত দ্রুত এগোবে, তাতে পরিষ্কার হয় চীনেরও লক্ষ্য খুব পরিষ্কার। চীন এখনো, যদিও বা বলছে তারেক রহমানের সঙ্গে সফর সফল, কিন্তু এখনো বুঝতে পারছে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে তারেক রহমান সরকার আসলে কি কি চীনকে দিতে পারবে। অন্যদিকে চীন এটাও মনে করিয়েছে যে বাংলাদেশের ক্ষেত্রে চীন সফরের সময় বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত যে অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে চীন, সেটাকেই চীন সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, কারণ বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারের নতুন বিকল্প নিয়ে কাজ করতে চায়। কিন্তু ইয়াওয়েন এটাও বলেছেন যে এসব করিডোরে যুক্ত হতে চাইলে ভারত সহ অন্য যে কোনো দেশও যুক্ত হতে পারে। তার মানে ভারত যুক্ত না হোক, যে কারো চোখ রাঙানি থাকুক, আভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে চীন সেটা মানবে না, মানে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে। এবং চীন বাংলাদেশ মায়ানমার করিডোরটা স্থাপন করেই ছাড়বে। এমন পাল্টাপাল্টি চাপের মধ্যে তারেক রহমান সরকার কিভাবে কতদিন টিকে থাকতে পারেন সেটা একটা প্রশ্ন বটে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন কেউই যে খুব সহজে তাদের হিস্সা ছেড়ে দেবে না সেটা বোধহয় খুব সহজেই বলা যেতে পারে, কারণ এই দুদেশকেই ব্যাপক আশা দিয়ে বাংলাদেশে অত্যন্ত বেশি মাত্রায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একরকমের দিয়ে ফেলেছিল ইউনূস সরকার। তবে ট্রাম্প প্রশাসনের বার্তাটা কিন্তু খুব পরিষ্কার। ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর এই রাষ্ট্রদূতকে পাঠানোর আগে থেকেই বাংলাদেশকে চীনের সঙ্গে অতি ঘনিষ্ঠতার ঝুঁকি বোঝানোই ট্রাম্প প্রশাসনের প্রধান উদ্দেশ্য। এবং এই কথাটাই দায়িত্ব নিয়েছেন পর থেকে 2026-এর শুরু থেকে যেমন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বসে বলে আসছেন, তেমনি আবার মনে করিয়ে দিয়েছিলেন তারেক রহমান চীন যাওয়ার ঠিক আগে। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা আর মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা না রাখলে পস্তাতে হবে। বাংলাদেশে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগকে নিয়ে সরকার উপর মহল থেকে বক্তব্য দেওয়ার হিড়িক পড়েছে। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আইসিটির চিফ প্রসিকিউটর, দুজনেই আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের জন্য আইনি ও বিচারের পথে হাঁটার ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন। গত 2 বছর ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিএনপির সিনিয়র নেতাদের মন্তব্যগুলো পর্যালোচনা করলে দেখা যাবে এই নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির অবস্থান রোলার কোস্টার রাইড বা ব্রিটিশ ওয়েদারের মতো পরিবর্তিত হয়েছে। বিএনপির একসময় রাজনৈতিক সহযোগী জামাতেরও অবস্থান ছিল একই রকম। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করে নিষিদ্ধের কথা তুলছেন সরকারের প্রভাবশালীরা? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বছরের মধ্যে দেশে ফেরার ঘোষণা এবং সেটি ব্যাপকভাবে আন্তর্জাতিক মিডিয়াতে প্রচারের পর সরকারের শীর্ষ মহলের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্য দেওয়া শুরু হয়েছে। তাহলে কি বিষয়টি সরকারের কাউন্টার অ্যাটাক? বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল ঠেকাতেই
সরকারকে ঘোষণা দিয়ে সেনাবাহিনী নামাতে হয়েছে। এমন পরিস্থিতিতে দলটি নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারের শীর্ষ মহলের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। বিস্ময়কর হলেও সত্যি, দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষেধাজ্ঞা নিয়ে প্রায় 20 মাস আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছিলেন, আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 5 জুলাই ঠিক একই রকম বক্তব্য দিয়েছেন। সে কারণে প্রশ্ন উঠেছে, বিএনপি কি শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে জামাতের মতামতকে অনুসরণ করছে, নাকি ইউনূসের ঘোষণাকে বাস্তবায়িত করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলি করতে চাইছে বিএনপি? তার চেয়েও বড় প্রশ্ন তুলেছে আইন বিশেষজ্ঞরা। তারা প্রশ্ন তুলেছেন, কোন আইনে আওয়ামী লীগের বিচার হবে তা স্পষ্ট নাই। এমনকি বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা বলছেন, আওয়ামী লীগের মতো শক্তিশালী দলকে নিষিদ্ধ করা মুখের কথার কাজ নয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 30 অক্টোবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তখনকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। তারপর থেকে ইউনূসের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বহু নাটক হয়েছিল। ইউনূসের সমর্থকরা যমুনার সামনে গিয়ে শোডাউন করার পর গত বছরের 12 মে সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। তার আগে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সন্ত্রাস বিরোধী আইনটিতে নতুন 2টি ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছিল। এরপর বিএনপি ক্ষমতায় এসে সে অধ্যাদেশটি সংসদে পাশ করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকে। কিন্তু ইউনূসের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে একমাত্র ইউনূস সমর্থক এনসিপি ও বৈষম্য বিরোধীরা সবসময় সরব ছিল। বিএনপি ও জামাতের নেতাদের বক্তব্য ছিল ব্রিটিশ ওয়েদারের মতো। তারা সকালে বলতেন কোন দল নিষিদ্ধের পক্ষে তারা নন, বিকেলে বলতেন নিষিদ্ধ চান। 2025 সালের 24 মার্চ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল টু ব্যান অর নট টু ব্যান, আওয়ামী লীগের বিষয়ে যার যে অবস্থান। এই রিপোর্টটিতে বলা হয়েছে, তখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান এক ধরনের রোলার কোস্টার রাইডের মতো পরিবর্তিত হয়েছে। 2024 সালের 3রা সেপ্টেম্বর পিটিআই এর সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ থেকে বিরত রাখা বা এটিকে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করা বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার জন্য ক্ষতিকর হবে। ওই বছরের 25 সেপ্টেম্বর এবং 3রা অক্টোবর 2 দফায় মির্জা ফখরুল একই কথা বলেছিলেন। 25 অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছিলেন, বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ করার রাজনীতিতে বিশ্বাসী নয়। 2025 সালের ফেব্রুয়ারি মাসে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, আওয়ামী লীগ আর তার বর্তমান নাম ব্যবহার করে রাজনীতিতে থাকতে পারবে না। শেষ পর্যন্ত গত বছর যখন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, সেই সিদ্ধান্তে বিএনপি আনন্দ প্রকাশ করেছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি দল নিষিদ্ধের বিপক্ষে একাধিকবার দেশীয় বিদেশে সাক্ষাৎকার দিয়েছিলেন, তিনি অন্তর্বর্তী সরকারের এই নিষেধাজ্ঞার পক্ষে বিবৃতিও দিয়েছিলেন। যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধের মাত্র একদিন আগে বিএনপি নেতা মঈন খান বলেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা বিএনপির বক্তব্যের বিষয় নয়। অন্যদিকে 2024 সালের 22 নভেম্বর কুষ্টিয়ার মেহেরপুরে এক অনুষ্ঠানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন, জামাত কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়। অবশ্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান 2025 সালের 3রা জানুয়ারি বলেছিলেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধই নয়, তাদের সব অপকর্মের বিচার চায় জামাত। বিএনপি ও জামাত সমর্থক ইউনূস সরকার তখন ক্ষমতায় ছিল। শেষ পর্যন্ত দেশীয় আন্তর্জাতিক সমালোচনাকে তোয়াক্কা না করে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছাড়া সেই অর্থে ইউনূসের সরকার কিছুই করতে পারেনি। আর বিএনপি ক্ষমতায় এসে সে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েক মাসে প্রতিদিনই দেশের কোনো না কোনো অঞ্চলে মিছিল করেছে। এর মধ্যে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের অনেক জায়গায় বড় ধরনের শোডাউন করেছে দলটি।
যদিও দলটির বেশিরভাগ নেতাকর্মী হয় জেলে, না হয় মামলা আর নির্যাতনের ভয়ে ঘর ছাড়া। দলটির বহু সিনিয়র নেতা আছেন দেশের বাইরে। বিএনপি সরকারের পক্ষ থেকে দলটির এসব মিছিলকে প্রথমে পুলিশি তৎপরতায় ঠেকানোর চেষ্টা করা হয়েছিল। যদিও গত সংসদ নির্বাচনের আগে প্রকাশ্যে বিএনপি নেতারা আওয়ামী লীগের নেতা কর্মীদের ভোট চেয়েছেন, নির্বাচনে জিততে সহায়তাও চেয়েছিলেন। দলটির মিছিল ও শোডাউনের তৎপরতা বাড়লে গত 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকার 8 দিনের জন্য সেনাবাহিনীকে ব্যারাক থেকে ফিরিয়ে আনে। এরপর গত 28 জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো বলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও এই বছরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। ওই সাক্ষাৎকারটি রয়টার্স ও এএফপিতে প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাংলাদেশের বাইরে 97টি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সরকার একাধিক সূত্র বলছে এই সাক্ষাৎকারটি সরকার ও বিএনপি শীর্ষ মহলকে ভাবিয়ে তুলেছে। দেশের সবখানে শেখ হাসিনার এই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি থাকলেও সরকারের শীর্ষ মহল থেকে এটি নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত 4 জুলাই রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা নেই, দোষ স্বীকারের মানসিকতাও নেই, উল্টো বিদেশে বসে তারা বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে তাদেরকে বিচারের কাঠগড়ায় নেওয়া হবে। এর পরদিন বিষয়টি নিয়ে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগ আমলে প্রণীত আইনে দলটি নিষিদ্ধ হতে পারে। তার মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সন্ত্রাস বিরোধী আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধ ও সন্ত্রাসের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে আওয়ামী লীগের প্রণীত আইনের বিধান অনুযায়ী দলটি নিষিদ্ধ হতে পারে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। দর্শক, পুরাতন তথ্য ঘেঁটে দেখা গেছে আওয়ামী লীগের তৈরি করা আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, শাস্তি দেওয়ার কথা প্রথম বলেছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি 2024 সালের 13 অক্টোবর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামাতের রুকুন সম্মেলনে প্রথম এই কথা বলেছিলেন। ওই দিন তিনি বলেছিলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনে যেসব কালা কানুন ও আইন তৈরি করা হয়েছিল সেই আইন দিয়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। এর 1 সপ্তাহ পর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, তিনি বাংলাদেশের শেখ হাসিনা ও আওয়ামী লীগের অস্তিত্বই রাখবেন না। সম্প্রতি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সূত্র ধরে আইসিটির চিফ প্রসিকিউটরের মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের জন্য বর্তমান বিএনপি সরকার 20 মাস আগে জামাতের আমির এবং ইউনূসের সেই চাওয়া পূরণের পথে হাঁটছে? বিএনপির সিনিয়র নেতাদের একটি অংশ মনে করেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কাউন্টার অ্যাটাক ছাড়া আর কিছুই নয়। কারণ অন্তর্বর্তী সরকার আমলে আইসিটি অ্যাক্ট সংশোধন করা হয়েছিল দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য। কিন্তু তখন আন্তর্জাতিক পক্ষগুলোর শক্ত অবস্থানের কারণে ইউনূস সরকারকে পিছু হটতে হয়েছিল। তখন এটি নিয়ে আর কোনো কাজ হয়নি। এখন যদিও আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, কিন্তু আইসিটির একাধিক সূত্র বলছে এই মুহূর্তে সরকার উপর মহলের নির্দেশে 2013 সালের 5 মে হেফাজতের কর্মসূচি ঘিরে হত্যা মামলা নিয়ে বেশি ব্যস্ত তদন্ত দল। আগামী কয়েক মাসের মধ্যে 10টি মামলায় আইসিটির প্রসিকিউশন টিম চার্জশিট দেওয়ার জন্য একটি প্রায়োরিটি লিস্ট ঠিক করেছে। এসব মামলার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নেই। আবার সাবেক কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে আইসিটিতে বিচারাধীন কয়েকটি মামলায় ওঠা গুরুতর অভিযোগ তদন্তে বাংলাদেশে আসতে চায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউর প্রতিনিধি দল। বিষয়টি নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর কাজ করছে। সূত্রগুলো বলছে, এমন পরিস্থিতিতে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো
উদ্যোগ শুরু হয়নি। বিএনপি নেতাদের একটি অংশ মনে করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনার ঘোষণাকে মোকাবেলার জন্য সরকারের পক্ষ থেকে একটি পাল্টা তীর ছুড়ে দেওয়া হয়েছে। এটি নিয়ে কয়েকদিন আলোচনা চলবে। জুলাই যেহেতু আন্দোলনের মাস হিসেবে পালিত হচ্ছে, এই মাসে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলবে জামাত ও এনসিপি। সে কারণে আগে ভাগেই সরকারের পক্ষ থেকে এমন তীর ছুড়ে দেওয়া হয়েছে। বিএনপির একজন সিনিয়র নেতা প্রসঙ্গক্রমে গত জানুয়ারিতে টাইম ম্যাগাজিনে প্রকাশিত তারেক রহমানের সাক্ষাৎকারের কথা তুলে ধরেছেন। সেই সাক্ষাৎকারে দল নিষিদ্ধের বিরুদ্ধে তারেক রহমান বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? বিএনপির নেতারা বলছেন যে আইনগুলোর কথা বলা হচ্ছে, সে আইনগুলোতে প্রথমে নিষিদ্ধ করতে হয় জামাত ইসলামীকে। এর মধ্যে এই আলোচনা একাধিকবার হয়েছে। সংসদে পাশ করা আইনে জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী দল এবং দলটির বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ এরই মধ্যে প্রমাণিত হয়েছে। সেই দলটিকে সংসদে রেখে মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে দীর্ঘমেয়াদে রাজনীতিতে বিএনপির অবস্থান নড়বড়ে হয়ে যেতে পারে, এমন আশঙ্কা দলটির সিনিয়র নেতাদের মধ্যে আছে। আবার 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো নৃশংস ঘটনার জন্য ভবিষ্যতে যে কোনো সময় বিএনপিকেও যে কেউ আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। এদিকে দেশ রূপান্তরের এক সংবাদে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিকের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, কোন আইনে কিভাবে আওয়ামী লীগের বিচার করা হবে সেটি অস্পষ্ট। তিনি মনে করেন পৃথিবীতে কোনো দলকে বিচারের মুখোমুখি করা ও আদালতের সামনে নিষিদ্ধ করার নজির নেই। অন্যদিকে আদালতের মাধ্যমে রাজনীতিতে সুদূর প্রসারী বিপজ্জনক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমনকি বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান দেশ রূপান্তরকে বলেছেন, আওয়ামী লীগের মতো শক্তিশালী একটি দলকে বিচারের মুখোমুখি করা, নিষিদ্ধ করা মুখের কথায় হয়ে যাবে না। এর জন্য যথেষ্ট গ্রাউন্ড ওয়ার্ক করা প্রয়োজন, জনমত গড়ে তোলা দরকার। সেগুলোর কোনোটি এ পর্যন্ত করা হয়নি। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।